বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলাকার স্মৃতিকথামূলক একটি অন্যতম জনপ্রিয় চরিত্র। এই গল্পতে লালুকে একজন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী, দস্যিপনায় ভরপুর এবং পরোপকারী কিশোর হিসাবে দেখানো হয়েছে, যে সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চ্যালেঞ্জ করত এবং দুষ্টুমি করে বড়দের জব্দ করতে ভালোবাসত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত লালু গল্পটি আজ পরিবেশন করব। আর আগে বলবো, যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সৃষ্টির মধ্যে একটি হলো লালু। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ার মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘটন হতো। কিন্তু সেই দুর্দিনে আমাদের এখানে একজন ছিলেন, তার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে 3 ঘন্টা 2 পূর্বেই সেখানে গিয়া উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদ্বারে শ্মশানে শাস্ত্রবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। তার চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলেও সে কখনো না বলতো না। সেই দিন সন্ধ্যাবেলায় বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রে আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না, এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগে লালু বলে উঠলে, এ কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলায় স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো।
পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু। লালু বলল, নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান, অনেক দূর, প্রায় ক্রোশ তিনেক। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতে বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে গাঢ় কালো মেঘ প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত নেই। অনেকটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালীদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টির ধারা স স শব্দ এলো কানে। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মোরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলো। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি পৌঁছেছে, গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে। কিন্তু ডোমেদের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয়, মোড়া ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মোড়া ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়, কত কি। শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অত্যন্ত 1000টা মোড়া পুড়িয়েছিস জানিস। এরপরে মণি আর কথা কইতে পারলে না, কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজি। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন,
আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুল কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা, মোড়াটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো। খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বোহা প্রায় শেষ হয়ে এলো। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মোড়া যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তা দেখিনি নরু। তুই আসিস কেন এই সব কাজে? যা, বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট দুই গেল। এইবার মণি হঠাৎ চমকে উঠে ৫-৭ পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মোড়াটা যেন নড়ে উঠল। খুড়ো এবারে হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পড়িয়েছে তাকে? নুরু বললি, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হাঁ, নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলি। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জোড়ানো মোড়া হাঁটু গেড়ে খাটের ওপরে বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নুরুকে না, গোপালকে খাবো। রে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তব। তিনি ওপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। এই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললো গো, রাম রাম রাম। এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নুরু, পালাস নেড়ে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজের নির্বুদ্ধিতার অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মোড়া ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি আর জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এই সব সে গ্রাহ্যই করলে না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, বললেন, না, সেসব হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। বন্ধুরা, আজকের মতো এই গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে। ধন্যবাদ।